নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। এবার থেকে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ধরা হবে। 3 সেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর ঘোষণা ভারত সরকারের। বিভাজন তৈরির চেষ্টা পাকিস্তানের, ইচ্ছাকৃত অসামরিক এবং ধর্মীয় স্থানে হামলা। সাংবাদিক সম্মেলনে জানালো ভারত। ভুয়ো তথ্য প্রচারের অভিযোগ ভারতের। পাকিস্তানের হামলার জবাবে ভারতের পাল্টা। রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটিতে আছড়ে পড়ল মিসাইল। রফিকে মুরিদ আর চাকলালা বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা। ভারত পাক উত্তেজনা কমাতে সক্রিয় আমেরিকা আর চীন। পাক সেনাপ্রধান এবং ভারতীয় বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন বিদেশ সচিব। যুদ্ধের আবহে পাকিস্তানকে $100 কোটি ঋণ দিচ্ছে IMF। আপত্তি জানালো ভারত। ভোটদানে বিরতি থাকলো নয়াদিল্লি। ভবিষ্যতে জঙ্গি কার্যকলাপ রুখতে কড়া সিদ্ধান্ত নিল ভারত সরকার। শনিবার 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সরকারি সূত্রে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকেই দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচনা করবে ভারত সরকার। পহেলগামের ঘটনার পর পাকিস্তানের ভিতরে জঙ্গি ঘাঁটিতে সরাসরি আঘাত করেছে ভারত। তার ফলশ্রুতিতে ভারত পাক সীমান্তে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি। উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা কমাতেই তৎপর হতে শুরু করেছে আন্তর্জাতিক নেতৃত্ব। সেই সময় ভারত সরকারের এই ঘোষণা প্রমাণ করেছে, সন্ত্রাসবাদ ঠেকাতে কোনোভাবেই আপোষ করবে না ভারত। ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা অপারেশন বুনিয়ান অ্যান্ড মারসুলস ঘোষণা করল পাকিস্তান। ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে নাকি পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। আর এই সমস্ত দাবিগুলোই ভুয়ো বলে জানালেন বিদেশ। ভারতের অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতে অপারেশন বুনিয়ান অ্যান্ড মারসুলস ঘোষণা করল পাকিস্তান। পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। শনিবার কাকভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে বুনিয়ান অ্যান্ড মারসুলস। পাক সেনার বক্তব্য, ভারতের হামলার পর প্রত্যাঘাত আবশ্যিক ছিল, সেই কারণেই এই আক্রমণ। পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাক গোলা এসে পড়েছে জম্মুর শম্ভু মন্দিরেও। বুনিয়ান অ্যান্ড মারসুলস কোরআনের একটি আয়াত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এটি একটি আরবি শব্দবন্ধ। এর অর্থ সীসা তৈরি কাঠামো। কোরআনের ওই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন, সীসা তৈরি শক্ত কাঠামোর মতো। অপারেশন বুনিয়ান অ্যান্ড মারসুলস এর মাধ্যমে ইতিমধ্যে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক সেনা। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই হামলার একটি তালিকা তৈরি করেছে, যেখানে বলা হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। বিদ্যুৎ গ্রিডের অন্তত 70% অকার্যকর হয়ে গিয়েছে। আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস করেছে পাকিস্তানের বায়ুসেনার JF-17 থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। তবে এই সবই পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, আর এই সবই মিথ্যে। শনিবার প্রেস বিবৃতি করা হয় ভারতীয় সেনা ও বিদেশ সচিবের তরফে। সেখানে বলা হয়, শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে নাকি পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশ সচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে তাও মিথ্যা। তিনি বলেন, কোন দেশ আফগানিস্তানে বারংবার হামলা চালিয়ে এসেছে তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না। Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Sri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. We have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. Finally, as I said, Pakistani officials also continue to make ludicrous claims about India firing missiles towards Sri Amritsar Sahib. As I said, these lame attempts to divide India are doomed to failure. And finally, there is this yet again completely ludicrous claim that Indian missiles have hit
Afghanistan. Totally frivolous allegation, and I only want to point out that Afghan people don't need to be reminded about which country it is that has on multiple occasions in just the last 1.5 years targeted civilian populations and civilian infrastructure in Afghanistan. আবারও প্রমাণিত হলো পাকিস্তান হাস্যকর মন্তব্যের পাশাপাশি শুধুই মিথ্যাচারী করতে পারে। একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে নির্লজ্জ পাকিস্তান। আর কবে হবে তাদের শিক্ষা লজ্জা? এখন ভারতের অপারেশন সিন্দুরের পর প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাক সংবাদ মাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। 3টি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান, সিন্ধু প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেসে। ভারতীয় সেনা তরফে জানানো হয়েছে, ভারত বিচক্ষণভাবে শুধুমাত্র সেই সমস্ত জায়গায় আক্রমণ চালিয়েছে যেখানে পাকিস্তানি সেনা ঘাঁটি রয়েছে, যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার বিপরীতে পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে ভারতের এমন সমস্ত জায়গায় যেখানে সাধারণ মানুষের ক্ষতি হবার সম্ভাবনা। पसरूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन अम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके। ऐसी चालों ने भारतीय वायु प्रतिरक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया। साथ ही साथ पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arms fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Aknoor sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan Army. Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian Armed Forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian Armed Forces reiterate their commitment to non-escalation, provided it is reciprocated by the Pakistan military. শনিবার কাকভোর থেকে হেভি সেলিং চলছে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ আধিকারিক সহ 3 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। মরিয়া পাকিস্তান এবার তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফতেহ 1 ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে। শুক্রবার রাত 1:40 মিনিটে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র ছড়ে ভারতের পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে। পাকিস্তানের দাবি ছিল কোনো এয়ার ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না, কিন্তু ভারত মাঝ আকাশেই পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার তৈরি করেছে এক নতুন বিতর্ক। পাকিস্তান তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতেহ 1 ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় তা মাঝপথে প্রতিহত করা গেলেও এই ধরনের উচ্চ গতির ক্ষেপণাস্ত্র সহজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে বেসামরিক এলাকায় পড়তে পারে। ফলে এই পরিস্থিতি এখন নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ফাতেহ 1 ক্ষেপণাস্ত্র অল্প সময়ে লক্ষ্যভেদ করতে সক্ষম। এতে জিপিএস গাইডেন্স থাকলেও বিভিন্ন পরিস্থিতিতে লক্ষ্যচ্যুতি ঘটে যেতে পারে। এমন অবস্থায় ঘন বসতিপূর্ণ কোনো শহরে এটি পড়লে প্রাণহানির ঝুঁকি অত্যন্ত বেশি। ভারতীয় নিরাপত্তা বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারলেও একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হলে সব প্রতিহত করা সম্ভব নাও হতে পারে। এই ঘটনার পর দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন আরও বেড়েছে।
ভারত এই ঘটনাকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলছে। পাকিস্তানের তরফে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে সরকারি ব্যাখ্যা না এলেও সেনামহল বলছে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র ব্যবহার চালিয়ে যেতে পারে। मैं ये भी बताना चाहती हूँ कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। ফাতে-1 এর ব্যবহার শুধু সামরিক উত্তেজনায় বাড়ায়নি, আন্তর্জাতিক মহলেও দুশ্চিন্তার কারণ হয়েছে। কারণ ভারত ও পাকিস্তান উভয় দেশই পরমাণু শক্তিধর। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, জাতিসংঘ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। কিন্তু এখনও দুই দেশের মধ্যে আলোচনার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না, বরং সামরিক পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ফাতে-1 এর মতো ক্ষেপণাস্ত্রের ব্যবহার তা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে এর প্রভাব পড়বে। এ অবস্থায় সংযম ও কূটনৈতিক উদ্যোগ ছাড়া আর বিকল্প নেই। যুদ্ধ কেউই চায় না, কিন্তু এমন হামলা এবং তার বিপজ্জনক পরিণতি যদি অব্যাহত থাকে তাহলে সংযম এড়ানো কঠিন হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাক সীমান্তে উত্তেজনার পারদ চরমে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ভারতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তে সংঘাতে শনিবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে হেভি শেলিং হয়েছে। আর এসবের মধ্যেই শনিবার সকালে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও পার্ক সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারপরই রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা হয়েছে তার। উভয় দেশকেই রুবিও উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব জানিয়েছেন যে সংঘাত এড়িয়ে উভয় পক্ষের উচিত আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া, আর এই বিষয়ে আমেরিকা সমস্ত রকম সাহায্য করবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, আজ সকালেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা হলো। ভারত সবসময় সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তাই থাকবে। নিজেদের স্বাধীন দেশ হিসেবে স্বপ্ন দেখছে বালুচিস্তানের জনগণ। 1971 সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালুচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে স্বাধীন দেশ হিসেবে স্বপ্ন বুনতে শুরু করেছে বালুচিস্তানের জনগণ। 1971 সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালুচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। পাশাপাশি কড়া সুরে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিবৃতি জারি করেছেন তারা চাঁদ। তিনি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আপনার পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর, বহু জঙ্গির আশ্রয়স্থল। বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও লেখেন, পাকিস্তানের কুকীর্তি দমন করার জন্য বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধান একান্ত প্রয়োজন, অন্যথায় পাকিস্তান ভারতের জন্য হুমকি হয়ে থাকবে। বালুচিস্তানের স্বাধীনতার জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার সময় এসেছে, ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। বর্তমানে বালুচ জনগণ ভারতের জনগণের ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করেছেন বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুরের পরদিন গত বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালুচিস্তানে। বোলানের শোরকান্দে সেনা কনভয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয়। অন্তত 14 জন সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাদের মধ্যেই ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরও অনেকেই। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এই হামলার পর নিজেদের স্বাধীন ঘোষণা করে এক্স হ্যান্ডেলে বালুচ লিবারেশনের আর্মির প্রকাশ করা হামলার ভিডিও সহ বার্তা দেন বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালুচ, যেখানে লেখা হয়, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালুচিস্তানে দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে পাঠানো হোক। তবে বালুচ লিবারেশনের আর্মির দাবি, বালুচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। আই নিউজ নেটওয়ার্ক। জম্মুর কাছে পাকিস্তানি সেনার ছাউনি ধ্বংস করে দিল ভারত। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই সমস্ত এলাকায় থাকা জঙ্গিদের লঞ্চ প্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক সেনার ওই সমস্ত ছাউনি থেকে টিউব ড্রোন লঞ্চ করা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে পাকিস্তান সেনার অন্তত 4টি এয়ারবেসে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর 26টি এলাকায় পাকিস্তানি ড্রোন ঢোকার চেষ্টা করেছিল। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক এলাকা। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের উপরেও পাক সেনার হামলা চালাচ্ছে বলে খবর। কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। উধমপুরের দিব্বার এলাকায় শনিবার সকালেও ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। রাজৌরি সেক্টরে একাধিক বাড়ি এবং সম্পত্তি নষ্টের খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পাঞ্জাবের জলবন্ধের গ্রামীণ এলাকায় ড্রোন সম্পর্কিত বিস্ফোরণের জেরে একটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল IFMS এর ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানেই ভারত পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ভারতের দাবি, IFMS পাওয়ার যে শর্ত থাকে তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এর আগে ঋণের টাকার সৎ ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের, জানিয়েছে দিল্লি। ভারতের দাবি, পাকিস্তান তাদের অর্থ সাধারণ মানুষের কাজে লাগায় না। ওই অর্থ ব্যয় করা হয় জঙ্গিদের সাহায্য করার জন্য। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। এর থেকে রেহাই পাওয়ার জন্য ঋণ চেয়েছিল ইসলামাবাদ। ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে অবিলম্বে $1 বিলিয়ন দেওয়ার অনুমোদন করেছে IFMS। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, তাদের সিদ্ধান্তের ফলে প্রায় $1 বিলিয়ন তাৎক্ষণিক অর্থ বিতরণ করা সম্ভব হয়েছে। এর ফলে এর ব্যবহার অধীনে মোট অর্থ দেওয়ার পরিমাণ প্রায় $2.3 বিলিয়ন পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের আপত্তি এবং চক্রান্তের পরেও এই ঋণের অর্থ অনুমোদন হওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন 1 কিলোমিটার এলাকা জুড়ে জারি হল 144 ধারা। জারি কারফিউ নিয়ে ইতিমধ্যেই দিনহাটা মহকুমা শাসকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করেছে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী 30শে জুন পর্যন্ত বিশেষ বিধি নিষেধ থাকছে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকার মধ্যে রাত 9টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত চলবে কারফিউ। পাশাপাশি সীমান্তের 1 কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট বাজার দোকান রয়েছে সেগুলিও রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের তরফে। বিগত দুদিন ধরে দফায় দফায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে পাকিস্তান। যদিও ভারতীয় সেনার পারদর্শিতায় তাদের সমস্ত ছক বানচাল হয়েছে। প্রতিবেশী দেশের এমন নির্লজ্জতা দেখার পর কড়া ভাষায় প্রতিবাদ করলেন কঙ্গনা রানাউত। চাচা ছোলা ভাষায় ইসলামাবাদের উদ্দেশ্যে তোপ দাগলেন কঙ্গনা। সাংসদ নায়িকার সাফ কথা, পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর, জঘন্য একটা দেশ। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারেই মুছে ফেলা দরকার। সামাজিক মাধ্যমে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছবি শেয়ার করে এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী। পাকিস্তানের মিসাইল ভারতের মাটি ছুঁতে না পারলেও এই যুদ্ধকালীন পরিস্থিতি প্রভাব ফেলল ভারতের শেয়ার বাজারে।
দিনের শুরু থেকেই দ্রুত বাজার নামতে থেকেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু ভারত পাক যুদ্ধই কিন্তু নয়, আরও কিছু বিষয় রয়েছে যেটা বাজারের ওপর ছাপ ফেলেছে। তারা আশা করছেন প্রাথমিক ধাক্কা সামনে নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাজার। উত্তেজনার পারদ চড়তেই প্রবল বিক্রির চাপে মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। শুক্রবার সকালেই সেন্সেক্সে 800 পয়েন্টের বেশি পতন দেখা যায়। গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তরের নিচে নেমে যায় নিফটি 50 সূচক। শুক্রবার সকালে 23,935 পয়েন্ট নিয়ে খুলেছিল নিফটি। সাময়িকভাবে 24,000 পয়েন্টের কাছাকাছি গেলেও তা ধরে রাখতে পারেনি। সূচক নেমে যায় 24,050-এর গুরুত্বপূর্ণ 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যারোজের নিচে। এইভাবেই সেন্সেক্স খোলে 78,968-এ, আর কিছুক্ষণের মধ্যেই ছুঁয়ে ফেলে নিম্নতম স্তর। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সূচক থেকে যায় প্রায় 800 পয়েন্ট নিচে, 89,925-এ। ব্যাংকিংয়ের খাতে ছিল সর্বোচ্চ চাপ। ব্যাংক নিফটি সূচক খুলেছিল 53,595-এ। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই ছুঁয়ে ফেলে 53,525.50-র ইন্ট্রাডে নিম্নস্তর। শেয়ার বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন 5টি বড় কারণ এই পতনের পেছনে কাজ করেছে। 1. ভারত পাকিস্তান সংঘাতের মাত্রা বাড়া। 2. বিশ্ববাজারের দুর্বল ইঙ্গিত। 3. মার্কিন ডলারের দাম বৃদ্ধি। 4. অপরিশোধিত তেলের দামে মূল্যভিত্তিক বিনিয়োগ। 5. ভারত আমেরিকা বাণিজ্য আলোচনায় কোনো ফলপ্রসূ অগ্রগতি না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন বৃহস্পতিবার ভারত পাকিস্তান সংঘাত পূর্বানুমান ছাড়িয়ে গিয়েছে। মার্কেট এই মাত্রার উত্তেজনার জন্য প্রস্তুত ছিল না। ডলারের সূচক 100-র ওপরে উঠে এসেছে, তেলের দাম বাড়ছে এবং এশীয় সূচকগুলি বিশেষ করে সাংহাই হ্যাংসেং চাপে রয়েছে। এই পরিস্থিতিতে লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে ভূ রাজনৈতিক উত্তেজনা যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তা শুক্রবারের লেনদেনে স্পষ্ট। তবে সামরিকভাবে বাজার কতটা ক্ষতিগ্রস্ত হয় তা নির্ভর করবে সংঘাত কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল আইপিএল। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় এবং সেখানেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল আপাতত স্থগিত থাকছে গত এক সপ্তাহের জন্য। এর আগে ভারতের নির্বাচন বা করোনার সময়ও আইপিএল বন্ধ হয়নি, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্য দেশে। কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল। একেবারেই প্রাথমিক স্তরে অনুমান এবছরই সেপ্টেম্বরে বাকি প্রতিযোগিতা হতে পারে। বোর্ডের সামনে সেই সুযোগ রয়েছে, যদিও এখনো পর্যন্ত সে বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রে অন্য দেশগুলির বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে। সেই সময় সব দেশের ক্রিকেট সূচি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আইপিএল স্থগিত করা হচ্ছে। আইপিএলের সূত্র থেকে জানা যাচ্ছে নিরাপত্তার কারণে তো বটেই, মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। জানা গেল বৈঠকে এরকম আলোচনা হয়েছে, যেখানে ভারত পাক সংঘর্ষ হচ্ছে সেখানে আইপিএল এর মতন বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু। ফলে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি। বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা, প্রত্যাঘাত করেছিল ভারতও। সংঘর্ষের কারণে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মাঠে নেমে দর্শকদের মাঠ ছাড়ার কথা বলেছিলেন। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল জম্মুতে। আখনুর সাম্বার মতন জায়গায় সাইরেন বেজেছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকায়, অর্থাৎ গোটা এলাকার আলো বন্ধ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বর্তমান পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। আর এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন পাকিস্তান ভারতের চাপ বেশি দিন সামলাতে পারবে না, শীঘ্রই শুরু হবে আইপিএল। দেশের নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত আইপিএল। বিসিসিআইকে জানানো হয়েছে এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। কিন্তু তারপরও কি টুর্নামেন্ট শুরু করা যাবে? প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন অবশ্যই শুরু করা যাবে, কারণ পাকিস্তান ভারতের চাপ বেশি দিন সামলাতে পারবে না। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে, ফলে এই সিদ্ধান্ত নিতেই হতো। আমার দৃঢ় বিশ্বাস আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে, আর এই পরিস্থিতি বেশি দিন চলবে না, কারণ পাকিস্তান এই চাপ বেশি দিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বার করবে। है अभी वॉर लाइक सिचुएशन, तो इसी में ये करना था क्योंकि इतने प्लेयर्स हैं
इतने फॉरेन प्लेयर्स हैं, तो बीसीसीआई को यही करना था और आशा करेंगे कि आईपीएल फिर शुरू हो जाए और अभी तो इम्पोर्टेंट स्टेजेस है आईपीएल का, वो कंप्लीट हो जाएंगे। हाँ जरूर, बीसीसीआई विल कंप्लीट द आईपीएल और मैं समझता हूँ कि ये सिचुएशन ज़्यादा देर तक नहीं रहेगा। इंडिया का प्रेशर पाकिस्तान ज़्यादा देर तक सस्टेन कर नहीं पाएगा, तो बीसीसीआई को ये करना ही था। स्पेशली धर्मशाला, चंडीगढ़, दिल्ली, राजस्थान, जयपुर, ये सारे वेन्यूज है आईपीएल के, तो जो सिचुएशन कल रात हो रहा है तो उसी हिसाब से ये तो करना जरूरी है और समय के साथ ठीक भी हो जाएगा और मैचेस भी होंगे। উল্লেখ্য, এর আগে কোভিডের সময় দক্ষতার সময় আইপিএল আয়োজন করেছিল বোর্ড। তখন দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 2020-21-এও অনেক সমস্যা ছিল, তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত 7 দিন বন্ধ থাকছে, দরকারে 7 দিন আইপিএল বাড়ানো হবে। পাকিস্তানে লাগাতার হামলার চেষ্টা করা হাতে বানচাল করছে ভারতীয় সেনা। জল, স্থল, বায়ু 3 ক্ষেত্রেই ভারতীয় শক্তির পরাক্রমে রীতিমতো হিমশিম খাচ্ছে পড়শি দেশ। এই আবহে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে আপাতত 1 সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা একথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এখনও আইপিএলে বাকি 12টি লিগ পর্যায়ের ম্যাচ, 4টি প্লে অফ ম্যাচ সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে হবে। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচিও। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন দেশের পূর্বেও পাকিস্তান ঘেঁষা উগ্র ইসলামী গোষ্ঠীর বারবারন্ত নয়াদিল্লির চিন্তা বাড়াচ্ছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, সেখানে উঠছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। ওই দেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের খুব কাছেই শুরু হয়েছে এই সমাবেশ। পরে তা সরে আসে শাহবাগ চত্বরে। বিশ্বব্যাপী নিষিদ্ধ গোষ্ঠীতে জঙ্গি ইসলামিক স্টেট বা আইএস এর কালো পতাকা এবার উঠছে ঢাকার বুকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলা এক জনসমাবেশে ঘটনাটি শুধু রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ঢাকার কূটনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব সম্পন্ন এলাকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার খুব কাছেই শুরু হয় এই সমাবেশ। আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি। দলটির রাজনৈতিক পরিচিতি এখনো অনির্ধারিত হলেও তাদের দাবি, ভাষা ও মঞ্চে উপস্থিত গোষ্ঠীগুলির চরিত্র ইঙ্গিত দিচ্ছে এক গভীর ষড়যন্ত্রে। এই সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে পাকিস্তান ঘেঁষা উগ্র ইসলামিক গোষ্ঠী হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনের। হেফাজতের শীর্ষ নেতৃত্ব আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজদের রহমান শুক্রবারে এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে গণহত্যা ও সংহিতার অভিযোগ এনেছে। 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে বহু নিহতের অভিযোগ তুলে দলটি বলেছে, ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগই দায়ী। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার আওয়ামী লীগকে আইনিভাবে জবাবদিহির আওতায় না এনে বরং দায় থেকে মুক্ত করে দিয়েছে। সেই অভিযোগ ঘিরেই তারা দাবি তুলেছে দলটিকে নিষিদ্ধ করার। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন এই দিন সন্ধ্যায় জানিয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাটির দাবি বিবেচনাধীন রেখেছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। যদি সরকারের এই মন্তব্যের পর বিতর্কিত সমাবেশ বন্ধ হয়নি, বরং ক্রমেই উগ্র হয়ে উঠেছে পরিস্থিতি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইএস এর প্রতীক বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাওয়া এবং হেফাজত সহ অন্যান্য ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের সক্রিয়তা এক বিপজ্জনক সংকেত। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রকাশ নয়, এটি বৃহত্তরভাবে একটি চরমপন্থী শক্তির পুনরুত্থান ও সাংবিধানিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানানোর প্রচেষ্টা। এছাড়াও আইএস এর পতাকা ওড়ানোর বিষয়টি আন্তর্জাতিক মহলে প্রশ্নের জন্ম দিতে পারে। বাংলাদেশে কি নতুন করে জঙ্গিবাদী প্রভাবের মুখে পড়ছে? এখন দেখার বিষয় সরকারের প্রতিক্রিয়া কত দ্রুত এবং কতটা কার্যকর হয়। কারণ একদিকে যদি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি ওঠে, অন্যদিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন এসে উঠে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।